ঢাকা ঢাকা ঢাকা, ইট বালু আর সিমেন্টের চাদর দিয়ে ঢাকা। ঢাকা ঢাকা ঢাকা, রেলগাড়ি, মালগাড়ি, জিপ গাড়ি, বাস গাড়ির চাকা। ঢাকা ঢাকা ঢাকা। এই ঢাকা, এই এই গাড়ি থামাও, এই গাড়ি থামাও, এই গুলিস্তান যাবো। রফিক ভাই কি হয়েছে? আপনার লাভ দিয়ে উঠলেন কেন? স্বপ্ন দেখছেন নাকি? মানে কে জানে চিল্লাইতেছিল ঢাকা বলে এই জন্য আমি গাড়ি থামাইতে কইছি। আমাদের কিবরিয়া ভাই ঢাকার নিয়ে একটা কবিতা লেখছে, আর সেইটা সে আবৃত্তি করতেছিল, আর আপনি লাভ দিয়ে উঠে চিৎকার করতেছেন ঢাকা ঢাকা ঢাকা। কিবরিয়া সাহেব তাহলে এখন বাসের হেল্পারি করা শুরু করছে। যাক, খুব ভালো হয়েছে। এখন থেকে আমাকে আর তাহলে বাসের ভাড়া দিতে হইব না। দেখুন রফিক সাহেব, ফালতু কথা বলবেন না। গুণী মানুষকে সম্মান করতে শেখেন। আমি একজন দেশের তথা সমাজের বিবেক, আর আপনি আমাকে তুলনা করছেন বাসের হেল্পারের সঙ্গে। আপনি কি মানুষ? আপনি একদম দেশের বিবেক। শুনেন, আপনার যদি বিবেক থাকতো না তাইলে আমার কাঁচা গুমডারে ভাঙতেন না, বুঝছেন? যত সব আইছে কবিগিরিতে আইতে। একটু রাখো। আজকে তোমাদেরকে যেটা বলতে হবে সেটা হলো গিয়ে সঙ্গীত। আচ্ছা বলো তো, সঙ্গীত কি? মানে এই কমন কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারতেছো না। এটা একটা সিম্পল অ্যান্সার। স্যার, সঙ্গীত হলো গান। হ্যাঁ। হোয়াট? কেন স্যার, হয়নি অ্যান্সার? রোনা, তুমি বলো তো সঙ্গীত কি? স্যার, সঙ্গীত হচ্ছে সংসেজে গীত করা। ডিসগাস্টিং। সঙ্গীত কি এটাই তোমরা বলতে পারতেছো না? তা তোমাদেরকে এতদিন শিখে আমার কি লাভ হইলো? তোমাদেরকে বড় করবো আমি কিভাবে? বড় শিল্পী বানাবো কিভাবে? তোমরা বলতেছো সংসেজে গীত করাকে সঙ্গীত বলে। স্যার, আপনি কি এতদিন আমাদেরকে সঙ্গীত কি এটা শিখাইছেন? আপনি তো শিখাইছেন সা রে গা মা পা ধা নি সা। আপনি কি সঙ্গীত কি এটা আপনি নিজে জানেন? বলেন তো স্যার, সত্যি করে বলেন। এই বেয়াদব, কি বলতেছো তুমি এসব উল্টাপাল্টা কথা? যে আমি সঙ্গীত জানি না? আমি হলাম সঙ্গীত বিশেষজ্ঞ, আমি অ্যান্সার দিতে পারবো না, এটা কোনো কথা? আমি সঙ্গীত সম্পর্কে কিছু জানি না। তাহলে স্যার আপনিই বলেন সঙ্গীত কি? মানে সঙ্গীত হলো সঙ্গীত। সঙ্গীত মানে এমন একটা সঙ্গীত যে সঙ্গীতকে সঙ্গীত মানে সঙ্গীতটাকে মানে কিভাবে বলবো? সঙ্গীত আমি নিজেই তো সঙ্গীত সম্পর্কে জানি না, ওগুলো কি অ্যান্সার দেব? আচ্ছা, আমার তো গলার অবস্থা তেমন একটা ভালো না। আমাকে আসলে সঙ্গীতটাকে গেয়ে বোঝাতে হবে। আমি তোমাদেরকে মানে গেয়ে বুঝাবো, ঠিক আছে? খুব খারাপ অবস্থা গলার। স্যার, আমি কি আপনার জন্য লেবু দিয়ে গরম পানি নিয়ে আসবো? আপনার গলার জন্য ভালো। তোমরা তো অনেক পাষাণ স্টুডেন্ট আছো, হ্যাঁ? বেয়াদবের মতো কথা বলতেছো। আমার লাগতেছে গলায় ব্যথা, কাশি উঠতেছে, আর তুমি বলতেছো লেবু দিয়ে গরম পানি। কেন? তোমরা কেন একটু বলতে পারতে না যে স্যার আপনার জন্য একটু গরম দুধ নিয়ে আসি? সেটা তো বললা না। আচ্ছা যাই হোক, এখন বাজানো শুরু করো। আমি কালকে তোমাদেরকে এগুলো সব বুঝাই দেবো সঙ্গীতটা কি, ঠিক আছে? গেয়ে বুঝাবো তোমাদেরকে। তোমরা দুজন এখন আমার সাথে গাইবে। লাইলা, বাজাও। সা রে গা মা পা ধা। কি বাজাচ্ছ? কোনো তো সুর তাল লয় কিছুই নাই। তুমি একদিকে যাচ্ছ, হারমোনিয়াম আর একদিকে যাচ্ছে, আর আমার সুর আর একদিকে চলে যাচ্ছে। এভাবে বাজালে হবে? ঠিক মতো বাজাও। কেন স্যার, আপনি যা শিখেছেন তাই তো বাজাচ্ছি। আবার বাজাও। সা রে গা মা পা ধা নি। অফ করে লাগানো। ধরো, ঠিক মতো ধরো। তোমাদেরকে দিয়ে কিচ্ছু হবে না। সুর তাল লয় কিছুই ঠিক নাই। আমি যেভাবে বলতেছি, আমি যেভাবে গাচ্ছি সেভাবে ধরো। সা রে গা মা পা ধা নি। অফ করে লাগানো। স্যার, আপনি তো আমাদের কটের সাথে না, আপনি তো তার আগেই আপনি গিয়ে যাচ্ছেন স্যার। আমি যেটা বলি সেটা শুনো। এই রুনা, ধরো তো তুমি, ধরো।
স্যার কি উল্টা কর ধরলা, ভুলভাল কর ধরে রাখছো তুমি। স্যার ধরতেছি না ধরা লাগবে না, তোমাদেরকে দিয়ে না কিচ্ছু হবে না, তোমরা বড় শিল্পী হতে পারবে না। স্যার আমরা তো বড় শিল্পী হয়েই গেছি। বড় শিল্পী হয়ে গেছো কি করে? স্যার এটা আপনি জানেন না, আমি হচ্ছি রুনা, ও হচ্ছে লায়লা, আমরা দুজন রুনা লায়লা। এই চুপ করো বেয়াদব। আসছে ওনারা বড় শিল্পী হয়ে গেছে, রুনা লায়লা। এখন সঙ্গীত চর্চা করবা, আমি যেটা বলবো সেটাই করো। এই বাজাও। জি স্যার। হ্যাঁ, সা রে গা মা। আসতেছো কেন? হ্যাঁ আবার করো, প্রথম থেকে করো। সা সা, আবার হাসতেছো। স্যার আপনার তো আমার কর্ডের সাথে সুর মিলছে না। স্যার আবার বলতেছো আমার তাল আর তোমার তালে, তুমি তো উল্টা পাল্টা বাজাচ্ছ। আমি যেভাবে বলি সেভাবে বাজাও। হ্যাঁ, সরি সা রে গা মা পা ধা নি সা। আরে না, কি বলিস, আমি কি আর অত ভালো ছাত্র নাকি? শেষে দেখা যাবে স্কলারশিপ তোরাই পাবি, ওটা আমার আর পাওয়া হবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোন, আমি পরে ফোন দিচ্ছি। টেক কেয়ার। কি কিছু বলবেন? আমি কি আপনাকে একটা কবিতা শোনাতে পারি? না ঠিক আছে, ধন্যবাদ, আপনি এখন যেতে পারেন, আমার কবিতা শোনার কোনো মুড নেই। সে কি বলছেন? দুদিন পর মানুষ টিকিট কেটে এই কবি কিবরিয়ার কবিতা শুনতে যাবে, আর আপনি আমার কোনো মূল্যায়নই করছেন না। আচ্ছা ঠিক আছে, আমার প্রয়োজন পড়লে আমি টাকা দিয়ে টিকিট কেটে তারপর আপনার কবিতা শুনবো, কিন্তু এখন আমি কবিতা শুনতে চাই না। দেখুন, কবিও কবিতাকে ভালোবাসতে শিখুন। কবিরা উদার মনের মানুষ হয়। কবিতা সমাজের কথা বলে, কবিতা মানুষের কথা বলে, বৈষম্যের কথা বলে, মাটিও মানুষের কথা বলে কবিতা। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি এখন যান। একটু সুযোগ দিন, দুটো লাইন শুনিয়েই চলে যাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু 2 লাইনের বেশি না। থ্যাংক ইউ। প্রেম, তুমি এসেছিলে দরজা দিয়ে, পালিয়ে গেছো জানালা দিয়ে, আমার কাঁথা বালিশ সর্বস্ব নিয়ে। আমি এখন এই ভাই ভাই ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 2 লাইনের বেশি হয়ে গেছে, কিন্তু সেটাও বড় কথা না। এই জানালা দিয়ে কিভাবে কাঁথা বালিশ দিয়ে পালানো যায়? আরে এটা কবির আবেগ অনুভূতির কথা, এর সঙ্গে বাস্তবতার পরিমাপ করা ঠিক হবে না। ও আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, আমাকে একটু একা থাকতে দেন। ঠিক আছে, আবার নতুন কবিতা নিয়ে আমি আপনার সামনে হাজির হব। ততদিন আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। খোদা হাফেজ। তুমি কি 7 ভাই চম্পা? তুমি হলা 3 ভাই রোকসানা। তুমি কি লাগে 7 ভাই চম্পা দেখে কানবা? আর এখন কি এখন 7 ভাই চম্পার বোনের কত কষ্ট যে আই দেখি, এদের কষ্ট দেখলে আর কলজা হাটে যায়। আই কিতাব এদের কষ্ট দেই বনে জঙ্গলের কচ্ছপ, ছাগল, টিয়া পাখি, ময়না পাখি সব আপসেট হয়ে গেছে। এতে দুঃখে দুঃখিত, সকলের মন গলি গেছে, আন্নের মন গলে না। দিন নাই রাত নাই খালি ইন্ডিয়ান সিরিয়াল দেখো আর কান্দাকান্দি কইরা আমার সংসারের 12টা বাজে 13টার কাটায় চলে গেছো তুমি। খালুজান, আপনি কিন্তু এটা একটা ভুল কথা কইলেন। 12টার ঘড়ি কাটা ঘুরায় কিন্তু 13টা বাজে না, ঘুরে ফিরে একটাই বাজে। আই তুই থাম, তোর কোনো কাম কাজ নাই? আল্লাহ, খালুজান এটা কি কইলেন? খালাম্মা তো কোনো কাম দেয় নাই, আমার তো একটাই কাম দিছে। আমি খালি বয়ে বয়ে খালাম্মার লগে ইন্ডিয়ান সিরিয়াল দেখমু, হাততালি দিমু আর বেশি বেশি উৎসাহ দিমু, এটাই তো আমার কাম, তাই না খালাম্মা? আর কি কোনো কাম আছে? একদম ঠিক। আর এখন কি এখন হেতি কাম করতে কিনলেই হেতি আনলগে সিরিয়াল দেখবো, আত্মালি দিব, আর খুশি খুশি হইব, আর দুঃখে দুঃখিত হইব, কানবো কেন? হ্যাঁ,
বাসায় কামের মায়া রাখছি তোমার লগে 7 ভাই চম্পা দেখানোর লেগা, ঠিক আছে? সমস্যা নাই, আমি আরো 8-10টা পোলা পাইন বাসায় এনে দিতেছি, ঠিক আছে? তোমার সঙ্গ দিবে, তোমার লগে সিরিয়াল দেখবে, ওকে? হোলা কিনলেই পোলা এনে দেবো, ওই যে কাজের মাইয়া যেই কাম করে পোলারও সেই কাম করব। অনেক পোলাগো সিরিয়াল আছে না, ওগুলা দেখবে তোমার সাথে বৈশা, তোমারে হেল্প করবে। ও কি জানি একটা সিরিয়াল আছে না, এই যে খালাম্মা ভজগোবিন্দ ভজগোবিন্দ। এটার ভিতর কিন্তু মাইয়া জামাইয়ে রান্দে বাড়ে। খালু না একটু বেশি বুঝে, বুঝছেন? আসলে তো আমরা সিরিয়াল দেখি, ভজগোবিন্দ ওই একটু করে। আরে খালাম্মা কাইন্দেন না, মাস্কারে উঠে যাইব। এই দেখেন ভজগোবিন্দ হইতেছে, একটু পরে কিন্তু। আমাদের সবকিছুতেই তালা, প্রতিভাতেও তালা, অথচ আমরা চাবিটার সন্ধান পাচ্ছি না। বাড়িওয়ালা আমাদের মেসে তালা দিয়ে রেখেছে, এটা কি তার বিবেক? কিবরিয়া ভাই, আপনি না কবিতার চাষি, হ্যাঁ? তো তাইলে এই 3 মাসের ভাড়া আপনার বাকি হইল কি লিগা? আপনারা সারা জীবন কবিতা চাষ করে বেড়াইছেন। আপনি একটা কাজ করেন, গ্রামে চলে যান, বুঝছেন? গ্রামে যা 2টা কিনেন, বলদ কিনা জমি জমা চাষ করেন, ওটা কাজে দিব আপনার দিকে। কি বললেন? দেখেন, আমি আপনার মতো সারে গামা পাধানিসার সাধক না, আমি দেশ ও জাতির বিবেক। আপনি দেশ ও জাতির বিবেক? আপনি যদি দেশ ও জাতির বিবেক হইতেন তাহলে 3 মাসের ভাড়াটা আটকায় থাকতো না আপনার। ভাই এগুলি বাদ দেন তো, নিজেদের মধ্যে ঝগড়া বাদ দেন, এখন কিভাবে এই তালা খোলা যায় সেটা চিন্তা করেন। হ্যাঁ, চিন্তা করেন, করে কোনো লাভ হবে না, কারণ তালার চাবিটা বাড়িওয়ালার কাছে। বাড়িওয়ালা টাকা ছাড়া তালা খুলে দেবেন না। কি করবো? বাইরে দাঁড়া রাখবো? তালা খোলার তো একটা ব্যবস্থা করতে হবে নাকি? তালা খোলার ব্যবস্থা করবো, টাকা না দিলে কি বাড়িওয়ালা মানে তালা খুলে দিবে? ওইটা তোমাদের মাথায় টাকা উচিত ছিল। 3 মাস যাবত আমরা বাসা ভাড়া দিতে পারি না, মেসেজ ভাড়া দিতে পারি না। এই কবিতা চাষি আছে না, উনি খুলে ফেলুক। আপনি বারবার কবিতা চাষি করছেন কেন? আপনি কবিতা চাষ করেন তো আপনাকে কবিতা চাষি বলবো না? কবিতা লিখি, চাষ করি না। ওই একই। না, একই না। খালাম্মা এতক্ষণ কইছিলেন আপনারা ছাড়া সিরিয়াল দেখে মজাই পাইতেছি না। আচ্ছা কি তুইছে? খালাম্মা একটা কথা কইতাম, ওই যে টিভিতে দেখায় না ইন্ডিয়ান সিরিয়ালে ভজগোবিন্দ, ওইরকম কিন্তু আপনি ভজগোবিন্দ মার্কে একটা কাজের বুয়া মার্কে একটা জামাই নিয়ে আসতে পারতেন। ও মা গো মা, তুই তো হাসা কথা কইছস, তোর মাথার তো বুদ্ধি আছে। ওই যে সিরিয়াল দেখার সময় আপনাকে হেল্পিং করতে পারতাম, আর ভজগোবিন্দ মার্কা জামাইটা আছে না, ও বাড়ির সমস্ত রান্না বান্না ঝাড়ু দেওয়া সব কিছু কাজ করতো, আর আমি আপনাকে আরো বেশি বেশি উৎসাহ দিতে পারতাম। ও মা গো মা, তোর মাথাতে এত বুদ্ধি কেন? হ্যাঁ, আমি তো আগে বুঝি না। আমি আজকে তোর খালুরে প্রস্তাব দিউম, আর একমাত্র মাইয়ারে বিয়ে দি ওকে কাজের বুয়া বাসাত আইনুম। কিন্তু সিরিন আপা তো এটা মাইনে নেব না। মাইন তো লুকিয়ে দেয়, হেতির মানা না মানে মধ্যে কি আসে যায়? আই হেতির মা, হেতি আজি আর কথা হেতির শুনতে হইব। তুই এত কথা কম লাগতো না, তোরা তো শুনুন লাগতো না, বুঝুন লাগতো না। তুই যা, আনলা এক কাপ চা লইয়ে যাইতেছি। এই যে মনে করেন যে আপনি অর্ডারটা দিলেন আমারে, এই অর্ডারটা কিন্তু ওই যে ভজগোবিন্দর মতো জামাইরও দিতে পারতেন। তুই তাড়াতাড়ি যাবি নি? যাইতেছি খালাম্মা। যেন ওই নকল রাজা। কবি, সাহিত্যিক, গায়ক, কিসের স্মরণ সভা হচ্ছে এখানে? ঘটনা কি? আঙ্কেল, ঘটনা তো চাবি। হ্যাঁ চাবি।
3 মাস যাবত ভাড়া দাও না, তারপরও চাবি? দেখুন আঙ্কেল, সামনে মাসে আমার চাকরিটা হয়ে যাবে, আর চাকরিটা হয়ে গেলে আমার ন্যূনতম স্যালারি হবে 20,000 টাকা। আর আমি আপনাকে কথা দিলাম 1 বছরের বাসা ভাড়া আমি আপনাকে অগ্রিম দিয়ে দিব। গত কয়েক বছর যাবো শুনতেছি তুমি খালি ইন্টারভিউ দাও, তোমার চাকরি হয়ে যায়, ইন্টারভিউ দাও, চাকরি হয়ে যায়, কিন্তু চাকরি তো আর হয় না। আর বাড়ির থেকে যে টাকাগুলো আসে সেই টাকা খরচ করার সময় বাড়ি ভাড়া দিতে হবে, সেই কথাটাও তো তোমার মনে থাকে না। আঙ্কেল, ওর কথা বাদ দেন। আমি কবি কিবরিয়া, দেশ জাতির বিবেক। সামনের মাসে ইংল্যান্ডের একটা পত্রিকায় আমার একটা কবিতা ছাপা হবে। ওই লেখার যে সম্মানী, সেটা বাবদ আমি প্রায় 20-30 হাজার টাকা পাবো। ওই টাকাটা পেলেই আমি আপনার বাসা ভাড়া পরিশোধ করে দেবো। হ্যাঁ আমি জানি তো, তোমার কবিতা লন্ডন, আমেরিকা, হংকং, কানাডা, জার্মানির পত্রিকায় ছাপা হয়। আবার বাড়ির থেকে তোমার টাকা না পাঠালে তুমি আবার না খেয়ে থাকো। আঙ্কেল শুনুন, আমি একজন সঙ্গীত বিশেষজ্ঞ, আপনি তো জানেনই যে আমি একজন সঙ্গীতের টিচার। আমি আপনাকে কথা দিতেছি, আগামী মাসে ইনশাল্লাহ আপনার সব টাকা ভাড়া পরিশোধ করে দিব একদম। আঙ্কেল তালাটা খুলে দেন। তুমি একটা কাম করো, সঙ্গীত রাইখা নামাজ কালাম পড়ো, ঠিক আছে? লাইফে অনেক ভালো কিছু করতে পারবা। জি আঙ্কেল, পড়বো, আপনি বলছেন। আঙ্কেল, এবারের মতো আমাদের মাফ করে দেন। ঠিক আছে, তোমাকে অনুরোধ আমি রাখলাম, চাবি তুমি করে দিতেছি, কিন্তু আমার একটা কথা আছে। এখন থেকে ভাড়া যদি তোমরা ঠিক মতো না দাও তাহলে কিন্তু আইসা আবার তালা মেরে দিবে, ঠিক আছে? ঠিক আছে। ভাড়াটার কথাটা মাথায় রাখতে হবে, প্রতি মাসে টাইম মতো ভাড়াটা দিতে হবে, ঠিক আছে? যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, তো কি মনে হয় আমাদের গানের টিচার কেমন গান শেখায়? আমার মনে হয় বেশি একটা পারে না। সুর কিভাবে ধরে দেখছিস? ধর, আমি ধরলাম সা, সা চলে যায় রে গা মা, আর একটাই বলে পা ধরো, এই পা ধরো। কি রে, হ্যাঁ, তোরা কাকে নিয়ে হাসাহাসি করছিস? ওই গানের টিচারকে নিয়ে। ও আপু, তুমি এভাবে সেজে গুজে আছো, মনে হচ্ছে আজ তোমার ফুলসজ্জার রাত। যা, কি যে বলিস। না আপু, সত্যি তোমাকে একদম অনেক সুন্দর লাগছে, একদম ফটাফটি। সত্যি? আচ্ছা, তোরাও তো একটু সাজগোজ করতে পারিস। একটু সাজগোজ না করলে, একটু ফ্যাশনেবল না হলে ছেলেদের নজরে পড়বি কিভাবে? আপু, তুমি এটা কি বললা? তোমার এই কথা যদি দুলাভাই শোনে, সে তো মাইন্ড করবে। ওমা, আমি মাইন্ড করার মতো কি বললাম? এটা মাইন্ড করার কি আছে? আচ্ছা আপু, আমাদের কথা বাদ দাও। ধরো এখন যদি তুমি কোনো ছেলের নজরে পড়ো, সেটা কি দুলাভাই ভালোভাবে নিবে বলো? আরে বোকা, আমি তো আমার কথা বলছি না, আমি তোদের সাজগোজের কথা বলছি। আপু, আমাদের কথা বাদ দাও, আমরা যেমন আছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছি। শুধু সুন্দর হলেই হবে না সোনা, একটু আপডেটেড হতে হবে, একটু মডার্ন হতে হবে, নাহলে ছেলেদের নজরে পড়বা না। আমাকে দেখিস না কেমন চিকনি চামেলির মতো? আপু, আমরা চিকনি চামেলি হতে চাই না, আমরা দুই বোন হব রুনা লায়লা, তার মানে অনেক বড় সঙ্গীত শিল্পী। আহারে আমার সঙ্গীত শিল্পী, ভালো কথা বললাম তো, যেন গায়ে লাগলো না। কর, যা ইচ্ছা তাই কর। শিরিনের বাপ, ও শিরিনের বাপ, আপনি হতে দিচ্ছেন কিনলি? উঠেন। তোমার লেগে কি আমি একটু ঘুমাইতে পারবো না? না না, হইতে নেতেন না, আয়ানের কথা কই। কি কথা বলবো বলো? এই রিয়ানি শুনছেন নি? আনে আরে ওই যে ইন্ডিয়ান সিরিয়াল বজগোবিন্দের মতো, মানে কামের হল আমাকে একটা গরজামে আনি দেন। একটা কাজের ছেলেরে ঘর জামাই বানায় রাখবা, তোমার কি মাথা ঠিক আছে? আন্নে মাথা ঠিক আছে নি? আন্নে এখন কি এখন? আই কি কইছি না আরে কাজের হল আনি দিতেন, গরজামাই বানাইতেন? আই তো এটা কইনো, আই কইতে আসি আঙ্গো মাইয়া শিরিন হেগেরে ওগা শিক্ষিত হোলা চাই বিয়াই দিও, যেই হোলায় রান্ধতে হারে, বাড়তে হারে, কাপড় ধুইতে হারে, ঘরে সব কাম করতে পারে, ওই যে ইন্ডিয়ান সিরিয়াল।
সিরিয়ালের জামাইকে মতন ঘর জামাই থাকবো, মাইয়া তো একটাই, কাম করলে সমস্যা কি? ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখা এগুলো শিখছো না? আর তুমি যে এই যে সারাদিন এরকম বংশায় যে থাকো, তোমার কি খারাপ লাগে না? সংদরি আর বন্দরি এটা আর ইচ্ছা। আপনার সমস্যা কি? আপনি কি বুঝেননি? আপনি কালটার সম্বন্ধে কিছু জানেননি, কিচ্ছু জানেন না। আমি এগুলো বুঝিও না, বুঝতেও চাই না। একটা শিক্ষিত মার্জিত ছেলেরে বাসায় গরজামায় বানায় রাখবা, তার দিয়া বাড়ির কাম কাজ করাইবা, এগুলোই শিখছো? এগুলোই কি তোমার কালচার? আপনি তো কিচ্ছু বুঝেন না। দেখো, আমাদের একটা নিজস্ব কালচার আছে, আর এই যে তোমার যে বিদেশি কালচার, এই কালচার আমগো ফ্যামিলির ভিতরে ঢুকলে ফ্যামিলির ভিতরে অশান্তি সৃষ্টি করবে। এটা আমি কোনোদিনই মেনে নিতে পারবো না। আর এই কথা বলতে তোমার একটু লজ্জা লাগলো না? কিনলেই আর লজ্জা লাগবো কিনলেই? হ্যাঁ, আমি কি আন্না মতো হুরান মত কেন? আপনি কিছু বুঝেনি? আমি দুনিয়ার সব কিছু বুঝি। আমি স্যাটেলাইট দেখি, আমি নতুন কালচার বুঝি। আপনি তো এতে কিছু বুঝেন না। আমি যাই, আমি হুতি থাকলে আপনি দুনিয়া ধরে যাব। ইন্ডিয়ান সিরিয়াল দেখা দেখা মাথাটা পুরো পচে গেছে। আল্লাহ, তুমি এদেরকে হেদায়েত করো আল্লাহ। কেন ডাকছো বলো? আরে তোমাদের ওই কবি আছে না, ওকে বারণ করতে পারো না? যখনই দেখা হয় তখনই শুধু জোর করে কবিতা শোনায়। কি করবে বলো? সে এত পরিমাণ কবিতা আমাদেরকে শুনাইছে, আমরা সবাই বিরক্ত। তার কবিতা স্টাইল শুনো, ছাদের উপরে ছাদ, তার উপরে খাট, এগুলো কোন কবিতা হইলো? এখন আমরা আর কেউ তার কবিতা শুনতে যাই না। আচ্ছা যাই হোক, বাদ দাও। তুমি কেমন আছো? আছি, ভালো আছি। একটা সুসংবাদ আছে, আমার না এই মাসে চাকরিটা হয়ে যাবে। সেটা কি করে? সেটা তো আমি প্রতি মাসেই শুনি। আরে ও গত মাসে তো চাকরিটা হয়ে যেত, কিন্তু ইন্টারভিউ বোর্ডে কি উল্টা পাল্টা প্রশ্ন করে, আমি কোনো অ্যান্সারই খুঁজে পাই না। ইন্টারভিউ বোর্ডে এমন কি প্রশ্ন জিজ্ঞাসা করে যে তুমি উত্তর খুঁজে পাও না? আরে আমার জিজ্ঞেস করতেছে বাংলাদেশের সুপার হিরোকে, তো আমি বললাম যে শাকিব খান। সে বলতে শাকিব খান না, চঞ্চল চৌধুরী। এখন আমি কি উত্তর দিব বলো? তুমি শুধু একজনের নাম বললে তো হবে না, একসাথে কয়েকজনের নাম বলে দিতে। আরে বাবা, এটা তো আমার মাথায় আসে না। আমাদের ম্যাচরুমে তো টিভি নাই, আমি তো সবার চিনিও না। অনেকের নামই বলতে হবে যদি কাউকে তাদের পছন্দ হয়। আচ্ছা ঠিক আছে, এর পরের বার যখন আবার এই ইন্টারভিউ বোর্ডে যদি কেউ জিজ্ঞেস করে বাংলাদেশের সুপার হিরোকে, আমি যাদের যাদের নাম মুখস্থ আছে, সিনেমার হোক নাটকের হোক, সবার নাম বলে দিব। একদম একদম সবার নাম বলে দেবো। আরেকটা কথা, আমার কেন চাকরি করতে হবে বলো? কেন? আচ্ছা শোনো, যার গার্লফ্রেন্ডের বাপ ঢাকা শহরে এত বড় একটা বাড়ি আছে, আর ওই গার্লফ্রেন্ডের জামাই হিসেবে আমার কি চাকরি করার সাজে বলো? আর তোমার তো বাড়িটাই নেই, বাড়িতে 2 দিন পর আমারই। হ্যাঁ হ্যাঁ, আর ওই বাড়ি তোমার হওয়ার পরে ওই দুতলাটা তুমি নিজের মতো করে করে নিও। হ্যাঁ অবশ্যই করবো, টেনশন নিতেছো গেলে। আর দেখো, একটা দিন আমার অনেক বড় একটা চাকরি। আচ্ছা ঠিক আছে, আমি সেই দিনের অপেক্ষায় আছি যে তোমার অনেক বড় একটা চাকরি হবে। হবে, এই যে ইনসাল্ট করতেছো। আচ্ছা স্যার, একটা কথা বলবেন? কি কথা বলো? আমাদের 2 বোনের মাঝখানে আপনি কাকে বেশি পছন্দ করেন? কেন, দুইজনকে পছন্দ করি। না স্যার, আপনার যে কোনো একজনকে পছন্দ করতে হবে। তাছাড়া আপনি একজন সঙ্গীত বিশেষজ্ঞ, আপনি কেন 2 নৌকায় পা দিয়ে মাঝ নদীতে ডুবে মরবেন বলেন? আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু ভেঙে বলো তো আমাকে, আমি তো কিছুই বুঝতেছি না। কেন, আপনার কি কোনো কমন সেন্স নাই? আপনি এত সহজ একটা কথা বুঝেন না? আচ্ছা, আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন একটা ভ্রমর যদি 2টা ফুলের মধু খায়, তাহলে কি হবে বলেন? তার রুচিবোধ নষ্ট হয়ে যাবে। দেখো, তুমি কিন্তু এরকম কথা আমাকে বলতে পারো না। তুমি সম্মান করে আমাকে কথা বলবো, কারণ আমি একটা শিক্ষক, আমি গানের শিক্ষক। আমার নৈতিক একটা দায়িত্ব আছে তোমাদের দুজনকে ভালোবাসার এবং তোমার দুজনকেই আমার টেক কেয়ার করার। তুমি আমাকে কেন বলতেছো ইন্ডিভিজুয়াল টেক কেয়ার করতে, ইন্ডিভিজুয়ালি ভালোবাসতে? বুঝতে পেরেছি স্যার, আপনার চরিত্রে প্রবলেম আছে। না, বেয়াদবের মতো কথা বলবো না কিন্তু, বলে দিলাম। তুমি এসব উল্টাপাল্টা কথা আমাকে বলতে পারো না। আমি একটা সঙ্গীত মনা মানুষ, আমি দুজনকে পছন্দ করি, দুজনকে ভালোবাসতে পারি আমি। কিন্তু তুমি যদি এইভাবে কথা বলো, তোমার সাথে আমি আর কখনোই কথা বলবো না, ঠিক আছে? না না প্লিজ বলবো না, থাকো তুমি, তোমার সাথে আমি আর থাকবো না, তোমার সাথে কথাও নাই আমার। স্যার শোনেন না, তোমার শোনা, স্যার শুনে যান প্লিজ।
যে বেলি, তোমার একটা কবিতা শোনাই। কবিতা না, আমার একটা গান শোনান। আহা, গান শোনা হারাম, তার চেয়ে তুমি আমার কবিতা শোনো। আপনার ছাতার মাথার কবিতা শুনলে আমার মন মেজাজ দুইটাই খারাপ হয়ে যাইব। খারাপ হবে না, মন মেজাজ আরো কুল কুল হবে। তাই নাকি? হ্যাঁ, তাহলে একটা কবিতা শোনান। তাহলে মনোযোগ দিয়ে শোনো। বেলি বেলি বেলি, কপালে ফোঁটা, গালে তিল, পেট পিঠ খালি, বেলি বেলি বেলি। কবি, হ্যাঁ আমার গালে তিল আছে, পেটে তিল নাই, এটা তুমি দেখলা কেমনে? হ্যাঁ, তোমার পেট পিঠ দেখি নাই, এটা আমার কল্পনার কথা। কল্পনার কথা না? হ্যাঁ না, তোমার এটা কল্পনা, কল্পনায় তুমি আমার পেট পিঠ দেখ খেলাইছো। খাড়াও, আমি এইটা যাইয়া খালাম্মারে যদি না কইছি এখন, তাহলে আমার নামও বেলি না কিন্তু। খালাম্মা, খালাম্মা, এই খালাম্মা দেখেন আমার পেট পিঠ নিয়ে কবিতা লেখে লুই কবি। আমার কত বড় সাহস! খালা, খালাম্মারে কইয়া তোর আজকে বাড়ি ছাড়া করো, তোর মজাটা দেখামু। খালা, আমি আজকে দেখাইতেছি খালাম্মারে যে আমি কমে কমে এখন বন্ধ, সারেগামা পাদানিসা বন্ধ। কেন আঙ্কেল? আমি কি তোমাকে সারেগামা পাদানিসা করার লেগে বাসা ভাড়া দিছি? তোমরা সঙ্গীত একাডেমি খুলে বইছো, আর আমি খোঁজ নিয়ে দেখছি তোমরা সব কটা এক একটা শয়তানের হাড্ডি। কেন আঙ্কেল? তোমরা দিন নাই রাত নাই, লাইট জ্বালায় রাখো, ফ্যান চালায় রাখো, আর এক একজন প্রতিদিন 7 বার করে গোসল করো। কারণটা কি? কেন আঙ্কেল, আমরা কি বাসা ভাড়া দেই না? বাসা ভাড়া তো দেও, 3 মাসের বাসা ভাড়া বাকি। বাসা ভাড়া দেওয়ার মুরত নাই, মুখে মুখে বড় বড় কথা। দেখেন আঙ্কেল, আপনি এইভাবে কথা বলতে পারেন না। আপনাকে তো আমরা বলছি যে আগামী মাসে সব বাসা ভাড়া পরিশোধ করে দিব, তারপর আপনি আমাদের সাথে এইভাবে কথা বলতেছেন কেন? তোমার সামনের মাস কি আর আসবে? আসবে না। শুনো, এই বাড়িতে থাকতে হইলে নিয়ম কানুনের ভিতরে থাকতে হইব। প্রতিদিন একবারের বেশি গোসল করা যাবে না, জোরে কাশাও যাবে না, ছাদে যাওয়া যাবে না, বেলকুনিতেও যাওয়া যাবে না। প্রতি মাসে 5 তারিখের মধ্যে ভাড়াটা দিতে হবে। কেন আঙ্কেল, এটা কি চিড়িয়াখানা, জেলখানা? এটা চিড়িয়াখানাও না, এটা জেলখানাও না, এটা হলো মোস্তাকখানা। আর এই মোস্তাকখানা থাকতে হইলে এই মোস্তাক মিয়ার নিয়ম কানুন মাইনা চলতে হবে, নাইলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। আঙ্কেল প্লিজ, এই বাসার নিয়ম কানুন আপনি জেলখানার মতন করেন না, আমরা তো জেলখানায় থাকতে আসি নাই। এই বাড়িতে থাকতে হইলে এই বাড়ির যে নিয়ম কানুন আছে সেগুলো মাইনা চলতে হবে, নাইলে পানিশমেন্ট আছে। মানে এটি কি মগের মুন্ডুক পাইছে? হ্যাঁ, যা তাই সে কথা বলে যাবো, সময় নেই অসময় ভোট আর ঘরের মধ্যে ঢুকে যাবো। একটা কেমন একটা কথা না, উল্টা পাল্টা কথা বলে যেতেছে খালি। কি একটা অবস্থা, মানে একটু চাকরির যে লেখাপড়া করবো সেটাও পারি না। খালাম্মা দেখেন তো, ওই কবি বেটা একেবারে বেটা ব্যাচেলর বেটা একটু উমা কিলে হেতে তোরে কিতা কইছে? আমার নেবারটা লই খারাপ খারাপ কবিতা লিখছে, আবার হেইটা আইসা ছাদের উপরে আমরা শুটাইছে। তুই ওদিন কি ইয়া কস? আমি ছাদের উপরে কাপড় মেল দিতে গেছিলাম। উমা গোমা, হ্যাঁ হেতার কত বড় সাহস! হেতে তোর নামে কবিতা লাগে কেন? খারাপ খারাপ লুচ্চা কবিতা লাগে। হ্যাঁ ও খালাম্মা, সত্যি কথা কইতাছি। রাইটটা খালি যাইতে দে, কাল বেন বেলা হেতার একদিন কি আর একদিন হেতারে আমি কবিতা লেখন বাইর করে দিও। খালাম্মা চিন্তা করছেন আমি হইলাম কি আপনার একমাত্র পার্সোনাল সেক্রেটারি? আমারে নিয়ে বেটা কত খারাপ খারাপ কবিতা লিখে, আপনি এটা কিছু করবেন না?
আমি তো এটা চিন্তা করছি এটার কত বড় সাহস আর পার্সোনাল সেক্রেটারি, হ্যাঁ, আর কোনজার নামে হাতে কবিতা লেহে, চোখের দিকে চাইছে, ঠোঁটের দিকে চাইছে, হ্যাঁ, খালি কি এটা চাইছে? আমার পেট পেট নিয়ে কবিতা লিখছে। ও মা গো মা, তার একদিন আমার একদিন তুই চিন্তা করিচ্ছা, মাথা ঠান্ডা কর, ব্যান বেলায় সব ব্যবস্থা করতে আসি। আর সেক্রেটারির লগে অশ্লীল কবিতা লাগে, হ্যাঁ, তার একদিন গানে তুই আর চিন্তা করিচ্ছা। আমরা অন টিভি চাইম সাত ভাই আব্বা ডাকছো আমাকে? হ্যাঁ ডাকছিলাম। বলো না। তা মা ইদানিং তুমি ঘন ঘন ছাদে ঘুরঘুর করো, ঘটনা কি? কই আব্বা, ওই একটু মুক্ত পরিবেশে একটু হাওয়া খাইতে চাই, এই আর কি। ছাদের বাতাস যে দূষিত বাতাস, সেটা কি তুমি জানো না? না আব্বা, তা তো জানি না। ছাদে বেশি ঘুরঘুর করবো না, আমি তোমার আব্বা না করলাম। কিন্তু আব্বা কি হয়েছে? আমাকে পরিষ্কার করে না বললে তো আমি বুঝতে পারতেছি না। ছাদে যে 3 জন ব্যাচেলার থাকে, এরা হলো শয়তানের ক্লোজ ফ্রেন্ড, এটা কি তুমি জানো না? কিন্তু আব্বা আমি তো ওদের নিয়ে মাথা ঘামাই না। এইসব নিয়ে তোমার আর মাথা ঘামানোর দরকার নাই, তুমি আর ঘন ঘন ছাদে যাইও না। ঠিক আছে আব্বা, আপনি যা বলুন। ঠিক আছে যাও। ঠিক আছে, লেখাপড়ার দিকে মনোযোগ দাও। মায়া বড় হয়ে গেলে দুনিয়ার টেনশন। কলম ছেড়ে দিয়েছি, ঘটনাটা কি? পাগল টাগল হয়ে গেল নাকি? এখানে হাসির কি আছে? আপনাদের জন্য তো আমি ঠিকঠাক সাহিত্য চর্চাও করতে পারবো না। কবি ভাই, আপনি যেমন সাহিত্য চর্চা করতেছেন, তো মানে সাহিত্য চর্চা কয় না ভাই। আপনি এই যে কলম যে চাবাইতেছেন কুকুরের আড্ডির মতো, চাবাইতে চাবাইতে আপনি কলমই খায় ভালো হইবেন, এটা কোনো কথা? কিবরিয়া ভাই, আপনার কবিতা লেখার সিস্টেম কি এইটাই নাকি? আপনারা যে অপসংস্কৃতিক সেটা আমার বোঝা হয়ে গেছে। বড় কবি, অনেক বড় সাহিত্য চর্চা করতেছে। নাটোরের কাঁচা গোল্লা, খুলনার কি বলে বগুড়ার দই। বগুড়ার দই। দালানের উপরে দালান, তার উপরে মেঘ, তার উপরে 7 আসমান, 7 আসমানের উপরে যেন কি এরি তুই কবি কেন? জি আন্টি, আমি কবি, কবি কিবরিয়া আহমেদ। হইছে আর নিজের ডোল নিজে ফিটান লাগতো না। তুই আর কাজের মাইয়া বেলি হেতিরি লই মিলে অশ্লীল কবিতা লিখছো। ছি ছি আন্টি, এসব আপনি কি বলছেন? কবিতা তো সমাজের কথা বলে, কবিতা মানুষের কথা বলে, কবিতা তো কোনো অশ্লীলতা করে না। এসব আপনার ভুল ধারণা আন্টি। আমি মিশা কথা কইতে আছি কেন? হ্যাঁ, তাইলে হেতি আর কাছে বিচার দিল কিনলেই। আন্টি দেখেন, আমি বাস্তববাদী কবি, বাস্তবতা নিয়েই আমার কাজ। আমি চেয়েছিলাম কবিতায় বেলির কিছু বাস্তবতা তুলে ধরতে, সেটাই বোধহয় আমার অন্যায় হয়েছে। ও বেলির লই কবিতা লেখস কেন? হ্যাঁ, তুই আরে সবে দেহস না? আমি বাড়ির মালিক, হেতি আর কাজের মাইয়া, তুই হেতি লই কবিতা লেখস আর তুই সহ দেহস না? আমি মানুষটা। আন্টি আমি তো বেলিকে কাজের মেয়ে হিসেবে দেখি, ওকে একজন মানুষ হিসেবে দেখেছি। ও মামা, হেতি মানুষ, তাহলে আই কিটা? আই মানুষ না? আরে কি তোর কাছে মানুষ মনে হয় না? ওইসে আর লেকচার দন লাগতো না, আসল কথা আয়। তুই সময় করি আর বাসার ভিতরে আইবি। নিশ্চয়ই আন্টি,
আমি আসার সময় আপনার জন্য একটা কবিতা নিয়ে আসবো। লাগতো না তোর কবিতা লেহানো, লাগতো না তোর কবিতা। আমি একটা খাতা হুড়ি, তুই আইবি হেতির লগে, বেলির লগে তোর ফেস টু ফেস আমি বয়াই দিমু, আমি প্রমাণ করে দিমু তুই মিছাখোর, আর এই তোর বাস্তবতা আমি ছুটাই দিমু। কথাটা মনে রাখো, শয়তানের বাচ্চা। চারিদিকে সাম্রাজ্যবাদীরা আগ্রাসনে ভরপুর। কোথায় যাবে এই কবি কিবরিয়া? পা ধরো, পা থেকে ধরো। হ্যাঁ, বাহ বাহ, খুব সুন্দর। শোনো, আজকে তোমাদেরকে একটা গান শেখাবো আমি, যে গানটা রংপুরের ভাওয়াইয়া গান। তার মানে স্যার ওই যে ওই গানটা রংপুরের গাড়িয়াল ভাই সিনেমার গান, ও কি গাড়িয়াল ভাই। তুমি একদম সঠিক ধরতে পারছো, ওই গানটাই আমি শোনাবো। ওই গানটা আসলেই মানে তোমার গাড়িয়াল ভাই ছবির গান, তবে গানটা আমি রিমেক করে শোনাবো। ঠিক আছে, তোমরা রিমেকটাই শিখবা। তো আমি গানটা গাই। হ্যাঁ, ও কি সিএনজি ড্রাইভার ভাই, কত রব আর মৌচাকে দে দাঁড়ায় মগবাজারে তে ড্রাইভার ভাই। তোমরা হাসতেছো কেন? স্যার, আপনাদের মতো মডার্ন রিমিক করা সঙ্গীত শিল্পীদের জন্য আজ বাংলা গানের এই অবস্থা। আপনারা বাংলার মাটি, বাংলার গানকে রিমিক করতে করতে এমন জায়গায় নিয়ে গেছেন যেটা এখন আর শোনার যোগ্য না। আস্তে, আমি তোমাদেরকে কি গান শেখাবো? তোমরাই তো দেখি আমার গান শিখাইতে যেতেছো। হ্যাঁ, এই তোমরা সঙ্গীত বোঝো? হ্যাঁ, তোমরা আমার আসছো সঙ্গীত বুঝাইতে। দেখুন স্যার, আমরা এসব রিমেক সং শিখতে চাই না, আমরা বাংলার ঐতিহ্যবাহী গানগুলো, প্রাচীন গানগুলো প্রাচীন সুরে শিখতে চাই। আপনি স্যার প্লিজ আমাদেরকে ওই গানগুলো শেখান। শোনো, এখন হলে গিয়ে কম্পিটিশনের যুগ, বুঝতে পারছো? সব কিছুতে হলে গিয়ে কম্পিটিশন। আর তোমরা বলতেছো যে কম্পিটিশন ছাড়া গান শুনবা, মানদাত্তার আমলের সেই গানে পড়েছো যে দেশাত্মবোধক এই গান টান গাবা। হ্যাঁ, তোমাদেরকে কিচ্ছু হবে না, তোমরা কিচ্ছু পারবা না, কোনো কম্পিটিশনে তোমরা দাঁড়াইতে পারবা না, বুঝতে পারছো? স্যার হয়েছে, আর লেকচার দিয়েন না, গান শেখান। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমি আজকে দেশাত্মবোধক গান শিখাবো। আমরা আজকে সবাই মিলে একসাথেই গাবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, হারমোনিয়াম লাগবে। হ্যাঁ, ওকে, শুরু করলাম। হ্যাঁ, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বলয়। আমি আপনার জন্য এক মগ ব্ল্যাক কফি নিয়ে আসি। সত্যি? তুমি আমার জন্য ব্ল্যাক কফি নিয়ে আসবা? হ্যাঁ, আনতে পারো, তবে ব্ল্যাক কফি আনো চিনি ছাড়া। স্যার ব্ল্যাক কফি খেতে পারবেন তো? অবশ্যই পারবো, কি বলো? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। স্যার আজকে কিন্তু আমরা সুন্দর করে গান উঠাবো, ঠিক আছে? অবশ্যই। সারেগামার কর্ডগুলো একটু সুন্দরভাবে ধরো। আচ্ছা ঠিক আছে, তুমি ধরো, আমি রোনা কিন্তু খুব ভালো একটা গান। জি স্যার। স্যার আপনি কিন্তু আমাকে একটু বেশি গুরুত্ব সহকারে গানটা শেখান। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ধরো ধরো। আরে আপনি কেন আজকে প্রথমবার দেখলেন? না প্রথমবার, এর আগে তো দেখছি, কিন্তু আজকে একটু কেমন যেন অন্যরকম লাগতেছে আপনাকে। এসব ভংচং বাদ দেন, কি বলতে চান সেটা বলেন।
হ্যাঁ, আমি ভংচং করলাম কোথায়? আমি একজন শিল্পী, সঙ্গীত শিল্পী, সঙ্গীত বিশেষজ্ঞ। আমি তো ভংচং করছি না। হ্যাঁ, সঙ্গীত বিশেষ অজ্ঞ। আপনারা একটা চাইতে একটা বিশাল বড় নমুনা, পুরো ম্যাচ ভর্তি প্রতিভা। একজন কবি আর আপনি এই যে সঙ্গীত শিল্পী। ভাই, আপনাদের খেয়ে দে কোনো কাজ নাই? অবশ্যই কাজ আছে। তবে আপনাকে আমি একটা কথা বলি, আপনি আমাদের সবাইকে বললেন যে আমরা প্রতিভাবান, কেউ শিল্পী, কেউ কবি, তবে আপনি কিন্তু একজনের নাম বলেননি। এটা কি হলো? শুনেন, সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। আমার একান্ত ব্যক্তিগত বিষয় জিজ্ঞাসা করে আমাকে বিব্রত করবেন না। শুনুন, আমি আপনাকে বিরক্তও করছি না, বিব্রতও করছি না। তবে আপনাকে আমি একটা কথা বলে রাখি, কোনো একদিন আসবে যে সময় আপনি আমার মতো শিল্পীর গান শোনার জন্য হাজারো দর্শক ঠেলে টিকিট কেটে আমার গান শুনবেন, ঠিক আছে? ও তাই? সেটা কবে? আপনার শ্রাদ্ধের পর? এই যে একটা কথা বললেন, আপনারা আসলে না কালচারাল মাইন্ডেড না। কালচার সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই, কালচার সম্পর্কে আপনাদের কোনো জ্ঞানও নাই। যদি তাই থাকতো না, তাহলে একটা শিল্পীর মৃত্যু কামনা করতেন না। এ ভাই শুনেন, আপনার সব ফালতু কথা শোনার আমার না টাইম নাই। আপনি যান, না তো আমি যাই। না, আপনি কেন যাবেন? আমিই যাচ্ছি। আপনাদের বাড়ি আপনিই তো থাকবেন, আমি চলে যাচ্ছি। থ্যাংক ইউ। প্লিজ। হাই মিস্টার, আপনি কি অন্ধ নাকি? দেখে চলতে পারেন না? আমি সমাজের একজন প্রতিভাবান কবি। আমি অন্ধ হলে সমাজের চোখ খুলে দেবে কে? ও, তাহলে আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কাটা দিয়েছেন, তাই না? কবে, কোথায়, কখন ধাক্কা দিয়েছি? তাহলে কি বাতাস এসে আমাকে ধাক্কা দিছে? ও তাই তো, আপনার সঙ্গে আমার বোধহয় একটু ধাক্কা লেগে গিয়েছিল। এখন আমি অনুভব করতে পেরেছি, কারণ ইতিপূর্বে আমি একটি কবিতা নিয়ে ভাবছিলাম, তাই আপনার সঙ্গে এই দুর্ঘটনাটি ঘটে গিয়েছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটার জন্য আমি দুঃখিত। ও, আপনি কবিতা নিয়ে ভাবছিলেন? তার মানে আপনি কবি? আচ্ছা ঠিক আছে, সরি বলতে হবে না, কিন্তু আমি আপনাকে একটা শাস্তি দিতে চাই। শাস্তি? শাস্তিটা হচ্ছে আপনি রোজ রোজ এসে আমাকে একটা করে কবিতা শুনিয়ে যাবেন। কি পারবেন না? ও তাই? রোজ রোজ কেন? আপনি বললে আমি ঘন্টায় ঘন্টায় এসে আপনাকে কবিতা শোনাবো। সত্যি বলতে কবিতা আমার ভীষণ পছন্দ। বাই দ্য ওয়ে, ওই যে 6 তলা যে বিল্ডিংটা দেখছেন না, তার পাশে যে 2 তলা বিল্ডিং আছে, কালকে আপনি সেই ছাদে চলে আসবেন, আমি কবিতা শুনবো আপনার। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, আমার কবিতার একজন প্রিয় ভক্ত পাওয়া গেল। এই কবি কিবরিয়া কাউকে আর তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে কবিতা শোনাবে না। কি হলো, মন খারাপ কেন? কি বলবো তোমারে, আসলে মনে হইতেছে কি জানো, এই জীবনে আমার আর চাকরিটা হইব না। কেন? আরে কি চাকরির ইন্টারভিউ বোর্ডে উল্টা পাল্টা প্রশ্ন করে, এগুলির তো কোনো উত্তরই আমার মাথার মধ্যে নাই। আচ্ছা, ওরা তোমাকে একটা চাকরি দেবে, উল্টাপাল্টা প্রশ্ন তো করতেই পারে, তাই না? না, আমি চিন্তা করছি কি জানো, এখন আজে বাজে সব ফালতু জায়গায় আমি আর ইন্টারভিউ দিব না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তোমার মেসের কি খবর? মেসের খবর জানতে চাও না? তোমার বাবা আসছিল, তোমার বাবা আইসা এমন ধরনের ব্যবহার করছে, মনে হইতেছে যে আমরা চিড়িয়াখানার জীবজন্তুর মতন বসবাস করছি। আমি তোমার একটা কথা বলি, এই যে চিড়িয়াখানার জীবজন্তুগুলি আছে না, এরাও আমাদের চেয়ে ভালোভাবে আছে। আচ্ছা, আব্বা তোমাকে কি বলছে না বলছে সেটা দায়ভার আমি কেন নিব? তুমি তার রাগ আমার উপর কেন ছাড়তেছো? যারবো না মানে, নিচে হইলো তোমার বাপ আর ছাদের উপরে তুমি, দুজনে মিলে প্যারার উপরে রাখছো। আব্বাই কইলে মেসের ওইটা ঠিক করেন, পানির সমস্যা, ওইটা সারা যাবে না, ওইটা সারা যাবে না, 2 বার গোসল করা যাবে না। আর তুমি উপরে উঠলি বললো কি চাকরি হয়েছে, চাকরি হয়েছে, চাকরি হয়েছে। এই, তোমার না আমার সাথে কথা বলা লাগবে না, যাও তুমি রুমে যাও। শুনো না, 2 দিন পরে তো তুমি আমার বউ হইব না? আগে তোমার একটা ভালো চাকরি হোক, তারপর ছাড়ো। আরে এরকম করতেছ কেন? কত দিন ধরে না। যাও 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 যাও, আগে ভালো চাকরি হোক, বিয়ে হোক।
পাইছেন নাকি? হ্যাঁ, খুশিতে একদম আত্মহারা হয়ে আছেন। 22 পদক মানে? দেখেন সারেগামা পাধানিসা, একদম ফালতু কথা বলবেন না। শুনেন, আপনি যেসব কবিতা লেখেন তাতে 21 পদক পাওয়ার কথা না, বুঝছেন? আপনি 22 পদক পাবেন। 22 পদক মানে কি জানেন? 22 কেজি ওজনের স্বর্ণ পদক। এর জন্য আপনারা বললাম 22 পদক প্রাপ্ত কবি। সারেগামা ছাড়া তো একটা গানও আজ পর্যন্ত শুনলাম না আপনার মুখে। আরে ভাই, আপনি গানের কি বুঝবেন? আপনার গানের জ্ঞান আছে নাকি? আপনি তো জ্ঞানহীন একটা মানুষ। আপনার যদি জ্ঞান থাকতো না তাহলে আপনি গানটা বুঝতেন, আর তাইলে আমাকে বলতেন না যে সারেগামা পা ছাড়া আমি কিছু পারি না। আগে জ্ঞান অর্জন করেন, তারপরে গান শুনেন, তারপরে একটা সঙ্গীত বিশেষজ্ঞ নিয়ে কথা বললেন, ঠিক আছে? একদম ফালতু কথা বলবেন না। আমাকে জ্ঞানহীন বলছেন? আমার একটা কবিতার ওজন কত মন কত কেজি জানেন? আপনার একটা কবিতা ওজন মাইপা আমার যাচাই করতে হবে, তাই না? জ্ঞানহীন সব মানুষের সাথে থাকে। থাকেন কেন? কে বলেছে আপনাকে আমাদের সঙ্গে থাকতে? মমজি আর কলিজা কি মা? আর মাথাতে একটা বুদ্ধি আইছে, বলে ফেলো। আমি তোমারে বিয়া দিও এরম একটা হোলা দেখা, যেতে ঘর মুছতে পারে, কাপড় ধুতে পারে, রান্না করতে পারে, ঘরের সব কাজ করতে পারে, ওই যে হিন্দি সিরিয়ালের বজ গোবিন্দের ঘর জামাইটার মতো। তুমি কি কও? আম্মা তুমি এসব কি বলো? এই হিন্দি সিরিয়াল দেখে তুমি এসব শিখো? কিনলেই তুই ছাত্র কিনলেই আই কি তোরে দিয়ে কাম করাই এমনি? আচ্ছা আম্মা, তোমাকে দেখেই তো আমি শিখবো, তাই না? আর সে তুমি যদি এসব বলো তাহলে আমি কোথায় যাব? ও মামা মামা, হেতি তো বাপের মতন হইছে। কিনলাই আর মতো ওই আরস না, থাক তোর বাপ লইয়া তুই। জীবনে কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না, কই দিলাম। এই শুভ রাত্রিবেলায় আপনাকে একটা কবিতা শোনাই। রাখেন ভাই আপনার কবিতা। হ্যাঁ, কি ব্যাপার? আপনার আচরণ ইদানিং এত রুক্ষ কেন? প্লিজ কিবরিয়া ভাই, আমাকে বিরক্ত করবেন না, আমার মন মেজাজ খুব খারাপ আছে। হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়ার কিচ্ছু নাই। একবার না পারিলে দেখো শতবার, শতবার না পারিলে দেখো 300 বার। কিবরিয়া ভাই, আমি 600 বার চাকরির ইন্টারভিউ দিছি, এখন পর্যন্ত আমার একটা চাকরিও হয় নাই। তাতেও সমস্যা নাই। 600 বার না পারিলে দেখো 1200 বার, তবুও হতাশ হওয়া যাবে না, বুঝেছেন? কিবরিয়া ভাই, বকর বকর করে তো আপনি আপনার আবেগের কথা বলতেছেন, কিন্তু আমার আবেগটা তো আপনি বুঝতেছেন না। না, এদের দিয়ে কিচ্ছু হবে না। এদের ধৈর্যের বাঁধ খুবই উইক, দুর্বল, হবে না। চা দে। আফা, আমি একটা কথা কইতাম আপনারে। কি কথা বল? আফা, আপনার চেহারা কানটা মাশাআল্লাহ এমন সুন্দর, দেখলে যেন ক্রাশ একেবারে। আপনি কিন্তু চাইলে ইন্ডিয়ান সিরিয়ালের হিরোইন হইতে পারতেন। এই তুই তো বাজে কথা বলিস কেন? একটা থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দিব। ও আল্লাহ, চাইতে যেতেছেন কে? আমি কি কোনো খারাপ কথা কইছি? আপনার জায়গায় যদি খালাম্মা হইতো তাহলে সুযোগটা, চ্যালেঞ্জটা কিন্তু খালাম্মাই নিত। এই তুই আমার চোখের সামনে থেকে দূর হ যা। ও মা গো, আমি কি কোনো অপরাধ করছি? চাইতে যেতেছেন কে? তোর আর খেদে কাজ নাই, দিন রাতে হিন্দি সিরিয়াল দেখে দেখে তুই এসব শিখিস না। যা এখান থেকে, যা কাজে মন দে, যা। যাইতেছি।
কি হয়েছে, কিছু বলবা? স্যার ভাবছি এখন থেকে সঙ্গীত চর্চা করব না, এখন থেকে প্রেম চর্চা করব। কি বললে? জি স্যার, এখন থেকে শুধু প্রেম চর্চা করব। আর আমি আপনাকে অনেক দিন যাবতই মনে মনে খুব পছন্দ করতাম, কিন্তু বলতে পারিনি। তুমি যে আমার কবিতা, আখি জলে গাথামালা। বাহ, অনেক দিন পরে আপনার মুখে একটা সুন্দর গান শুনতে পারলাম স্যার। যাক, আমার জীবনটা আজকে ধন্য। আমি সঙ্গীতে অ্যাওয়ার্ড না পাই, বাট আমার স্টুডেন্ট তো আমাকে ভালোবাসা দিল। এই ভালোবাসাটাই তো আমার জন্য অ্যাওয়ার্ড। কিন্তু স্যার একটা শর্ত আছে। কি শর্ত? শুনেন, রুনার দিকে আপনার তাকানো যাবে না। একদমই তাকাবো না। রুনা কেন, কনা, ময়না, আয়না, কারোর দিকেই তাকাবো না, ঠিক আছে? চলো আমরা একটু বাইরে যাই। হ্যাঁ চলো, আসো। কোথায় যাচ্ছ? কেন, তুমি যাবে আমার সঙ্গে? আরে আশ্চর্য, তোর আগের কি হলো? কোথায় না কোথায় যাও তুমি ইন্টারভিউ দিতে, আর সেখানকার রাগ এসে তুমি আমার উপর ছাড়ো না কেন? একটা বেকার ছেলের জ্বালা তারা বুঝে না? একটা ছেলে কত কষ্ট করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, তারপর যখন একটা চাকরি না হয় তার কেমনটা লাগে, এইটা তারা বুঝে না। আরে আজব, চাকরি তো এই বাজারে সোনার হরিণ, তাই না? সেটা পেতে হলে তো কষ্ট করতেই হবে। শোনো, আমাকে আর জ্ঞান দিতে হবে না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, জ্ঞান দিব না। এখন বলো কোথায় যাচ্ছ? যাচ্ছি চাকরির পত্রিকা আনতে। তার মানে তুমি চাকরির আশা এখনো ছাড়ো নাই? আমি কেন ছাড়বো? আমাদের কবি কিবরিয়া সাহেব আছে না, সে তো আমারে বলছে যে 600 বার যদি না পারো তাহলে তুমি 1200 বার দেখো। আমি তো এখন সেই ফর্মুলা ফলো করতেছি। তুমি যাও। ওকে শোনায় না, বলো না তোমার প্রেমের কথা, মনের কথা বলো না। ওগো শোনায় না। কবি সাহেব, এত সুন্দর সুন্দর প্রেমের কথা লিখলে দুদিন পরে তো প্রেমের দিয়ে আপনাকে জেল খাটতে হবে। যুগে যুগে বরসে বরসে কত প্রেমিক পুরুষ খাটিয়াছে জেল, পায়নি কোন নিস্তার। তবু বরসে বরসে মানুষ প্রেমের খেলা খেলিয়াছে বারে বার। অসাধারণ কবি সাহেব, আমি তো কবি এবং কবিতার প্রেমে পড়ে গেলাম, তাই ভাবছি কবিকে নিয়ে হানিমুন করতে যাব। এটা তুমি কি বললে? আমি একটা জাতির বিবেক, সমাজের বিবেক, একটা সমাজের বিবেককে নিয়ে তুমি হানিমুনে যেতে চাও? এটা তুমি বলতে পারলে? কেন? তোমার বিবেকটাকে বাসায় রেখে আসবে, তোমাকে নিয়ে হানিমুনে যাব। এখন না, আগে আমেরিকার পত্রিকায় আমার লেখাটা ছাপা হোক, সেটা থেকে যে প্রফিট আসবে সেটা নিয়ে তোমাকে নিয়ে হানিমুনে যাব। সেটা কি তোমার শ্রাদ্ধের আগে না পরে? আসলেই তোমাদের ধৈর্যের বাঁধ খুবই উইক, দুর্বল, বুঝলে? বুঝছি। আচ্ছা শোনো, আমি কালকে তোমার বাসায় যেতে চাই। ওকে, এসো। আরে কিবরিয়া ভাই, উনি কে? হ্যালো। উনি কবির ভবিষ্যৎ সহধর্মিনী। তার মানে উনি আপনার গার্লফ্রেন্ড? আরে বোকার মতো কথা বলছেন কেন? কবিদের গার্লফ্রেন্ড থাকে না, থাকে প্রণয় পাত্রী। উনি কবির প্রণয় পাত্রী। জি, আমি ওনার বিয়ের পাত্রী। আরে বিয়ের পাত্রী নয়, প্রেম পাত্রী, মানে প্রণয় পাত্রী। ও হ্যাঁ, আমি ওনার প্রণয় পাত্রী। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর সুন্দর। এক্সকিউজ মি, আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? এই যে এই গেটটা দিয়ে ঢুকে বাম দিকে।
আচ্ছা ঠিক আছে। তা তো ভালোই ভাই। হোয়াট? এখানে টিম আসলো কোত্থেকে? তার মানে ওরা মেস রুমে মেয়ে ফুর্তি করে। দাঁড়া, আজ তোদের 12টা আমি বাজাইতেছি। এই ক্যারেক্টারহীন কবি, কতদিন যাবত এই ব্যবসা করতেছো তুমি? আরে কি আশ্চর্য, কি বলছো এসব? কি আশ্চর্য, কি বলতেছো? কিছু বুঝতে পারতেছো না? বাথরুমে টিপ আসলো কোত্থেকে? সত্যি করে বলো, কতদিন যাবত তোমরা এই ব্যবসা শুরু করছো? নয়তো আমি চিৎকার করবো। দেখুন প্লিজ, আপনি কেন চিৎকার করতেছেন? এটা একটা ম্যাচ রুম, আমরা তো ব্যবসা করতেছি না এখানে। এই রাখেন আপনার ম্যাচ রুম। আমি চিৎকার করবো না মানে 100 বার চিৎকার করবো। আপনার যে চরিত্রহীন সেটা তো আমি আগে জানতাম না। অসভ্য বেয়াদব কোথাকার। আরে খালুজান, আপনি কই কই ঘুরে বেড়াইতেছেন? আমি আপনার পুরো বাসায় খুঁজে অস্থির। ফার্মেসিতে গেলাম নাই, চায়ের দোকানে গেলাম নাই। খালুজান, বাসায় তো একটা বিশাল অঘটন ঘটে গেছে। কি এমন ঘটনা ঘটছে যে আপনি পুরো এলাকা আমার খুঁজতেছেন? খালুজান, মেসের পোলাগুলা বাসার মধ্যে মায়া মানুষ নিয়ে ঢুকছে। কস কি? তুই কই আসিলি? আমি একটু ফাঁকে গেছিলাম খালুজান। এর মধ্যে দেখি কি এই গেট দিয়া এই 3টা পোলা ঢুকতেছে, পেছন পেছন একটা মায়াও ঢুকতেছে। তুই আমার একটা বুদ্ধি দে তো, ওপরে বাসার থেকে কেমনে বাইর করো? খালুজান, আপনি তো ওর কাছে 3 মাসের বাসা ভাড়া পান, ওরা তো বাসা ভাড়া দিতেছে না। এই বাসা ভাড়ার উসিলা দিয়া আপনি 3টারে কান ধরে বাসাতে বাইর করে দেন। তুই তো জানোস আমার তো কোনো পোলা নাই। এই 3টা পোলার প্রতি না আমার একটা মায়া হয়ে গেছে। এই কারণে ওপরে বাইক থেকে বাই করতে মন চায় না আমার। খুব মায়া লাগতেছে না খালুজান? যদি পুলিশ এসে আপনারে দৌড়া লয়ে যায়, এই বসে আপনি জেলখানার ভিতরে থেকে আপনি থাকতে পারবেন, তখন কে দেখতে যাইব? ওরা দেখতে যাইব আপনারে না আমি দেখতে যাবো? এই কথাটা তুই ঠিক কইছস, আমি ওগো ব্যাপারটা দেখতেছি। কিন্তু যদি এরকম ঘটনা আর ঘটে, লাইতে তোরে আমি বাড়ির থেকে বাইর করব। ঠিক আছে, আমি যাইতাছি। বাড়ি ঠিকঠাক মতো পাহারা দিয়ে যেন একটা মশা বাড়ির ভিতরে ঢুকতে না পারে, বুঝছস? আচ্ছা খালুজান রাজে কইলাম 3 জন মিলে একটা মায়া নিয়ে ঢুকছে, কথাটা তো সত্য না। ওরা তো 3 জন মিলে ঢুকে না, মায়া নিয়ে ঢুকছে কবি। খালুজান যদি বিষয়টা টের পাওয়া যায়, তাহলে তুই হিতে বিপরীত হয়ে যাবি। এই মেয়েকে এখানে চিল্লাচিল্লি করতেছে। দেখেন, আমার কোনো দোষ নেই, এরা আমাকে জোর করে খেয়ে নিয়ে। তোকে এত বড় সাহস, ম্যাচ রুমের ভিতরে মাইয়া মানুষ নিয়ে আইছস? আঙ্কেল আমি না, কবি। কবি আজকে তো করে আমি। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, আমি না, ওই যে সঙ্গীত সাধক আছেন উনি মেয়েটাকে নিয়ে এসেছেন। নিয়ে এসে রেখে কোথায় যেন চলে গিয়েছেন। তোর আজকে আমার বাড়ি ছেড়ে দিবি, সাথে 3 মাসের ভাড়া। আচ্ছা যা, 3 মাসের ভাড়া লাগবো না, তোকে 2 ঘন্টা টাইম দিলাম। 2 ঘন্টার মধ্যে আমার বাড়ি ছেড়ে দিবি, আর নাইলে লাখ খেয়ে তোকে বাড়ি থেকে বাই করুম আমি। আমাদের আরেকটু টাইম দেন আঙ্কেল। কোনো টাইম নাই, 2 ঘন্টা টাইম দিলাম। 2 ঘন্টার মধ্যে আমার বাড়ি ছেড়ে বাইরে বি সবগুলা। আরে ভাই, কি করলেন আপনি? একটা মায়া নিয়ে আসলেন, হ্যাঁ? মিয়া, কই থাকবো আমরা, কই ঘুমাবো? হ্যাঁ, আমি বন্দি কারাগারে, আসিমা গো বিপদে, বাহিরের আলো চোখে পড়ে না। খুব সুযোগ পেয়েছিস তাই না? শোন বাবুল, তোর এই ক্ষমতা কিন্তু ক্ষণস্থায়ী। যেদিন তোর এই ক্ষমতা থাকবে না, সেদিন তোর কি পরিণতি হবে ভেবে দেখেছিস? ভেবে দেখিস। ভাইজান দেখেন, আমি এখানে সব ভাবনা চিন্তা করে আইছি। এখন আপনারা ভাবনা চিন্তা করে দেখেন, আপনারা কি রুমের মধ্যে থাকবেন না বাইরে যাবেন? ওই একটা হুকুমের গোলাম, ওরা হুকুমটা পালন করতে দেন, তারপর ওর শীত কাটা দিব না আমরা। জি
চলেন শুনে ভাই, চলেন চলেন। আপনার এখন সসম্মানে হ্যাঁ ওটা দেখছি। আপনার ফোন নেবেন না? নিয়ে আসেন। বারে বারে ঘুঘু তুমি খায়ে যাওয়া মারি দান, তোমার ঘুঘু বিটলা ঘুঘু এখন বুঝতে পারবা যে কত ধানে কত কুড়া। এই কি শুরু করছো তোমরা এগুলো? মেসে মেয়ে নিয়ে আসছো? আরে বাবা আমি না তো, তুমি আবার ভুল বুঝতেছো। ওই যে আমাদের কবি আছে না কিবরিয়া, ও তোর গার্লফ্রেন্ড নিয়ে আসছে। এই কথা কম বলো, কে নিয়ে আসছে না নিয়ে আসছে এগুলো আমি শুনতে চাই না। অলরেডি বিশাল বড় ঝামেলা পাকায় রাখছো, মাসের পর মাস ভাড়া দাও না, তার মধ্যে মেয়ে নিয়ে আসছে। মানে কি তোমাদের আর কাজ নাই? ঠিক হবে না কোনোদিন? আচ্ছা শুনো না, চাবিটা একটু ম্যানেজ করে দাও না। আরে আজব, আমি কেন ম্যানেজ করব? এত বড় ঝামেলা পাকায় রাখছো আর আমি কেন ম্যানেজ করব? তুমি জানো আব্বা তোমাদের উপর কতখানি রেগে আছে? তোমাদের পাইলে আব্বা এখন মার দিবে, মার বুঝছো? আচ্ছা যেটা ভুল হয়েছে তো হয়েছে, তুমি যাও না, একটু চাবিটা ম্যানেজ করে দাও। ছাড়ো, যাই আমি দেখি কথা বলে। এভাবে তাকায়ও না, একটু যাও না প্লিজ। কিন্তু আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না ম্যানেজ হবে কিনা। আমি যাই, গিয়ে কথা বলি। যাও একটু যাও। যাচ্ছি। নিজেরা ঝামেলা পাকায় রাখছে এত বড়, আমাকে গিয়ে করতে হবে ম্যানেজ। কেন রে ভাই, আমি কেন ম্যানেজ করব? আরে বাবা ভুল তো হয়ে গেছে, এখন কি করব? আমরা মারবো কেন হয় তোমাদের? মারো মারো, ওই যে গাল বাড়ালে মারো। হ্যাঁ মানে এত রাগ একটা মানুষের কেমনে থাকে ভাই? সব দিকে বিপদ আছে, বাপে জ্বালায় মেয়ে জ্বালায়, এদিকে আবার এক কবি এক সাহিত্যিক। তালা যখন খুলবেই না, আজ আমি বিদ্রোহ ঘোষণা করলাম। কিসের বিদ্রোহ ঘোষণা করলেন আপনি? আমি একটি বিদ্রোহের কবিতা লিখেছি। ভাঙরে ভাঙ তালা, আজ গলেতে পরব বিজয়ের মালা। আমরা মানি না মোস্তাকের নিপীড়ন, আমরা মানি না কারো বারণ। চাবি চাই চাবি চাই, চাবি খুলে ঢুকতে চাই, নইলে ভাঙরে ভাঙ তালা। চাবি চাই চাবি চাই। চুপ করেন আপনি। কবিতা গাওয়া শুরু করছে উনি। আপনার কারণেই তো এই তালাটা মারা হয়েছে, আপনি তো মূল হোতা এটার। আমাকে একা দুষছেন কেন? কি করব? আপনি তো একজন সঙ্গীত বিশেষজ্ঞ। অবশ্যই। আপনারও তো একটা নৈতিক দায়িত্ববোধ আছে। আমার কিসের দায়িত্ববোধ আছে? আপনার কারণে তালা দেওয়া হয়েছে, আর এই দায়িত্ব আমি নিব। আপনি বিদ্রোহের গণসঙ্গীত গাইতে পারেন। আমারি মেয়ে তিন বেকারের রফিকের কিবরিয়ার আবিরের কিবরিয়ার রফিকের আমারি মেয়ে। আপনার গান বন্ধ করেন তো, গান বন্ধ করেন। গান গাওয়া শুরু করতে একবার বলতেছেন কবিতা পাঠ করতেছেন, একবার গান গাইতেছেন। কি এগুলো করলে কি তালা খোলা যাবে? কিভাবে দরজার তালা খোলা যায় সেটার ব্যবস্থা করেন, সে প্ল্যান করেন। আমারি মেয়ে আবির কোথায়? আব্বা একটা কথা শোনো না, উপরের মেসের তালাটা খুলে দাও প্লিজ। না মা, ওগুলো তুমি বলো এই বাড়ি থেকে চলে যেতে। যদি না যায় ওগুলো আমি লাইট থেকে বাড়ি থেকে বাইর করব। আব্বা তুমি এগুলা কি বলো আব্বা? ওদের একটু মানসিক সমস্যা আছে, এমনিতে কিন্তু মানুষ ভালো। মানসিক সমস্যা না, তুমি তো জানো না এইগুলা সব বদের খাইটটা, শয়তান, হারামি এগুলা। এই পাগল ছাগল রাখুম আমি বাড়িতে? আব্বা বিষয়টা আরেকবার ভাবা যায় না? একটু ভাবো প্লিজ। ওরে মা, তুমি এইসবের ভিতরে ঢুইকো না মা। তুমি তোমার কাজ করো, লেখাপড়া করো, এইসব ঝামেলায় তুমি যাও না। আব্বা এবারের মতো ওদের সাধারণ ক্ষমা করা যায় না আব্বা?
বাড়ির ভিতরে মায়া মানুষ নিয়ে আসছে, তুমি আমারে বলো এটা কি সাধারণ ক্ষমার ভিতরে পড়ে? মাগো তুমি এগুলো নিয়ে মাথা কামায় না, এটা আমাকে হ্যান্ডেল করতে দাও, তুমি এগুলো বুঝবা না। তুমি ভিতরে যাও, তুমি তোমার কাজ করো, যাও। ঠিক আছে ঠিক আছে মা, যাও। হ্যাঁ দোস্ত, তুই এখন কোন থানায় আসছিস রে? কি হলো? এভাবে দাঁড়ায় থাকলে চলবে? তালা খোলার একটা ব্যবস্থা করতে হবে না? তালা ভাঙবো, বিদ্রোহ ঘোষণা করব, এই নিপীড়ন মানি না, মানবো না। এই থামেন, আইছে তালা ভাঙবেন, বিদ্রোহ ঘোষণা করবেন, নিপীড়ন মানি না, মানবো না। হ্যাঁ, একবার চিন্তা করে দেখছেন যে আমরা কই যে দাঁড়াবো এখন? এই আঙ্কেলের স্নেহ মায়া মমতার কারণে আমরা এতদিন এনেছিলাম, বুঝছেন? আর আপনি আছেন তালা ভাঙতেন, বিদ্রোহ করবেন। এই তোমরা এখনো যাও নাই? তোমরা কি যাইবা নাকি আমি বাবুল ডাইকা ঘাড় ধাক্কাটা তুমি করে বাই করো? আঙ্কেল প্লিজ আরেকটা বার আমাদেরকে একটু সুযোগ দেন। তুমি চুপ করো, তোমরা জীবনও মানুষ হইবে না। আঙ্কেল এই তুমি থামো, কোনো কথা নাই, এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবা। এই বাবুল, এই এগুলো বাইর কর এখান থেকে। ঠিক ঠিক আছে, এই চলেন চলেন আপনারা চলেন। টাইমার ঢেকে আঙ্কেল আমাকে ক্ষমা করে দেন আঙ্কেল। তোমরা আমারে ক্ষমা করো, একটু কাম কাজ করো, হাত পাও চালাও, বয়ে বয়ে খাইয়া তুমি অভ্যাস খারাপ হয়ে যাও। বেরো আঙ্কেল, আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন আঙ্কেল। বেশি কথা বলো না, যাও। দামরার মতো শরীর কাম কাজ করে না, খালি হুইয়া বয়ে থাকে ঘরের ভিতরে। আঙ্কেল এবারের মতন আমার দিকে তাকায় মাফ করে দেন আমাদেরকে। মিয়া মাপ, যাও। আবার আইসো কি লেগা? আঙ্কেল তার আমার বড় ভাইয়ের মতন, আমি সবার ছোট, আমার দিকে তাকায় অন্তত মাফ করেন। কোনো মাপ টাপ নাই, তোমরা মিয়া জীবনও মানুষ হবে না। মিয়া আবার কথা কইতে যাও, আগে বারো। এই বাবুল, আবার ঢুকে কেমনে এগুলা? ছেলেগুলো কোথায় গিয়ে উঠেছে? কত না কোলাহল ছিল। আমার বাসাটি এখন বড় শূন্য শূন্য লাগছে। আমি কি ওদের প্রতি অন্যায় করেছি? আমার কোনো ছেলে সন্তান নেই, ওদের স্নেহ এখন আমাকে খুব পীড়া দিচ্ছে। না, কাল সকালে ওদেরকে খুঁজে বের করে আনতে হবে। ওদের মমত্ববোধের কথা আমি কিছুতেই ভুলতে পারছি না। এই তোরা সারা রাত কই ছিলি? কই ছিলি? তোদের জন্য আমি সারাটা রাত ঘুমাইতে পারি নাই। তোরা আমার এত কষ্ট দিলি। আমি না হয় রাগ করে দূরে কথা কইছিলাম, এর লেগে তোরা চলে যাবি। আমার কাছ থেকে জোর করে চাবিটা নিতে পারস নাই। আমি তো তোকে বাবার মতো। বাপ কি পোলাকে শাসন করে না? আমি তোকে একটু শাসন করছিলাম, এই জন্য অভিমান করে চলে যাবি? বল, আর কোনোদিন এই বাড়ি ছেড়ে তোরা কোথাও যাইবি না। আঙ্কেল, আমরা শুধু ভুল করে ফেলছি। আপনি দেখেন একদিন আমরা অনেক বড় হব আঙ্কেল। আয় এদিকে আমার বুকে, আমি তখন একটু দোয়া করে দিতেছি। আঙ্কেল, আজ থেকে আমরা ভালো হয়ে যাবো গা।
আর দেখেন আমরা অবশ্যই আমাদের লক্ষ্যে পৌঁছবো আঙ্কেল। কাঁদিস না, এই নে চাবি। আমার ছেলে নাই, তোরা আমার ছেলের মতো। আর কখনো আমার কোনো কথায় কোনো কিছু মনে করবি না। যা ভিতরে যা, নিজের বাড়ি মনে করে থাকবি। যা, আর কোনো সময় রাগ করবি না, অভিমান করবি না। যা।